হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের 6th সেমিস্টার যে ডিএসসি সোশ্যোলজি রয়েছে সেখান থেকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে। সামাজিক যে শ্রেণী রয়েছে সেই শ্রেণী সম্পর্কে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেব। তো চলো আমি আলোচনায় চলে যাই। দেখো, প্রথমেই বলেছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সামাজিক শ্রেণী। দেখো এখানে বলা হয়েছে, প্রথমে আমরা বুঝি যে সামাজিক শ্রেণী বলতে কোন বিষয়টিকে বলা হয়। যেমন শ্রেণী প্রত্যয়টি মূলত আধুনিক সমাজ ব্যবস্থার সাথে কিন্তু জড়িত রয়েছে। আমরা দেখব এই যে শ্রেণী, এই প্রত্যয়টি এই যে বর্তমান সমাজে যে আধুনিক ব্যবস্থা রয়েছে সেটার সঙ্গে কিন্তু জড়িত রয়েছে। তারপরে বলা হয়েছে যে মূলত অর্থ সম্পদ, পেশা এবং শিক্ষার ভিত্তিতে কিন্তু এর বিভাজন করা হয়েছে। যে সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা শ্রেণী হয়ে থাকে এই সব সহজে কিন্তু অন্য শ্রেণীর থেকে আলাদা হয়ে থাকে। মানে আমরা এইভাবে লক্ষ্য করব, এই যে সামাজিক যে শ্রেণী রয়েছে, ধরো একজন ব্যক্তি অন্যজনের থেকে একটা আর্থিক দিক থেকে সে আলাদা, কেউ হয়তো আর্থিক দিক থেকে সেরকম সচ্ছল নয়, বা কেউ আর্থিক দিক থেকে একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি একটু বেশি সচ্ছল, ঠিক আছে। তারপরে বুদ্ধির দিক থেকে যেমন যেই সমস্ত বিষয়গুলো আমরা দেখব, অর্থ সম্পদ, অর্থের দিক থেকে আমরা দেখব কারো কাছে একটু বেশি অর্থ রয়েছে। তারপরে দেখব পেশার দিক থেকে কেউ একটু বেশি সচ্ছল পেশায় নিয়োজিত রয়েছে। তারপরে বিভিন্ন শিক্ষার দিক থেকে দেখব কারো শিক্ষাগত যোগ্যতা একটু বেশি, কারো শিক্ষাগত যোগ্যতা একটু কম। এই যে বিভিন্ন দিক থেকে যে একজন ব্যক্তি আরেকজনের থেকে আলাদা হয়, এইটাকে কেন্দ্র করেই কিন্তু এই যে সামাজিক শ্রেণী এটার কিন্তু বিভাজন রয়েছে, ঠিক আছে। তো তারপরে বলেছে দেখো এর ভিত্তিতে কিন্তু এই শ্রেণী হয়ে থাকে। তারপরে কি বলেছে, এই সব সহজে কিন্তু অন্য এক শ্রেণী থেকে কিন্তু আলাদা হয়ে থাকে। মানে এইগুলোর উপরে ভিত্তি করে কিন্তু সমাজের যে শ্রেণী বিভাগ যে রয়েছে সেখানে কিন্তু একজন ব্যক্তি আরেকজনের থেকে আলাদা হয়ে থাকে। তো তারপরে কি বলেছে দেখো, সম্পদের মালিকানা বা আর্থিক সচ্ছলতার ভিত্তিতে সমাজে আলাদা আলাদা গোষ্ঠীগুলোকে শ্রেণী হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়। আর এই প্রথা শুরু হয়েছে শিল্প বিপ্লবের পরে। আমরা দেখবো এই যে বিভিন্ন কারণ, প্রথমে বললাম সম্পদ, শিক্ষা, ঠিক আছে, কর্ম, এইগুলোর দিক থেকে মানুষ কেউ আলাদা আলাদা হয়ে থাকে। এই যে মানে এক শিক্ষার দিক থেকে প্রথমে বোঝালাম কেউ একটু বেশি শিক্ষিত আর কেউ একটু কম শিক্ষিত। এই যে বিভিন্ন বিভাজন যে রয়েছে এগুলো কি করে, একটা গোষ্ঠীকে কিন্তু আরেকটা গোষ্ঠী থেকে কিন্তু আলাদাভাবে কিন্তু বিভক্ত করে থাকে। আর এই যে এই প্রথাটা এটা আমরা দেখতে পারবো এই যে শিল্প বিপ্লব যে শুরু হয়েছিল এর পরপরই কিন্তু এই সামাজিক শ্রেণী যে রয়েছে এটার কিন্তু বিভাজন শুরু হয়ে গিয়েছিল। তারপরে কি বলেছে, শিল্প সমাজের বিকাশের সাথে সাথে মানুষের আর্থিক সম্পদের বৃদ্ধির ফলে সমাজে ধনী, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ইত্যাদি শ্রেণীর বিকাশ হয়ে থাকে। এই যে মানে আমরা দেখবো এই যে শিল্প বিপ্লব যে রয়েছে তার পরে এই যে সমাজের যে একটা শ্রেণী বিভাজন সেটা আমরা লক্ষ্য করতে পারবো। আমরা বলতে পারি সমাজে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি সমান না। এইভাবে যে আমরা একটা সমাজের বিভাজন করি, কেউ উচ্চবিত্ত, কেউ মধ্যবিত্ত, আবার কেউ নিম্নবিত্ত, এই যে আর্থিক দিক থেকে বলি বা যে কোনো দিক থেকেই বলি, এইভাবে যে বিভাজন করা হয়েছে এটা কিন্তু শিল্প বিপ্লবের পরপরই হয়েছিল। আর সামাজিক যে শ্রেণী বিভাগ কিন্তু এইভাবেই গড়ে উঠেছিল। তারপরে কি বলা হয়েছে, আরবান বা নিমকপ যে রয়েছে তাদের মতে সামাজিক শ্রেণী হচ্ছে সমাজে বসবাসকারী এমন এক ধরনের মানুষের সমাহার যাদের প্রায় সব ধরনের আর্থিক সম্পদ থাকার কারণে এক ধরনের আলাদা সামাজিক মর্যাদা রয়েছে। মানে আমরা দেখব সমাজে যারা বাস করছে কারো হয়তো আর্থিক দিক থেকে একটু বেশি সচ্ছল, যাদেরকে আমরা প্রচুর উচ্চবিত্ত বলে থাকি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখব এই যে সামাজিক মর্যাদা তাদের কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যার যতটা রয়েছে আর্থিক সম্পদ বেশি সে সমাজে ততটা উঁচু স্তরে রয়েছে। তারপরে যার আর একটু কম রয়েছে সে মধ্য, তারপরে যার সব থেকে কম সে রয়েছে একদম নিম্নবিত্ত। এইভাবে কিন্তু একটা সামাজিক মর্যাদা কিন্তু সকলেরই রয়েছে। তো তাই মার্ক্সীয় সংজ্ঞা অনুযায়ী আমরা দেখব শ্রেণী হচ্ছে এমন এক গোষ্ঠী যাদের উপাদানের সাথে উপাদান এবং একই ধরনের সম্পর্ক কিন্তু রয়েছে। মানে যারা যেই শ্রেণীতে রয়েছে তাদের কিন্তু উপাদানের সঙ্গে উপাদান এবং একই ধরনের কিন্তু সম্পর্ক রয়েছে। মানে আমরা দেখব উচ্চবিত্তদের সঙ্গে উচ্চবিত্তের সম্পর্ক একটু বেশি রয়েছে, মিলমিশটা একটু বেশি রয়েছে। তো সেটাই আমরা দেখতে পারবো। তারপরে দেখো মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুসারে আমরা দেখব সমাজে উপাদানের বিষয়টিকে কিন্তু নিয়ন্ত্রিত করেছে, সেটাই হচ্ছে মুখ্য বিষয়।
মার্ক্সীয় যে দৃষ্টিভঙ্গি আছে, এই যে সমাধানের যে উপাদানের এই বিষয়টিকে যে তিনি নিয়ন্ত্রণ করেছেন, এটাই কিন্তু একটা মুখ্য বিষয় আমরা বলতে পারি। তারপরে কি বলা হয়েছে, এই যে উপাদানের সঙ্গে উপাদান সমূহ যার বা যাদের নিয়ন্ত্রণে থাকে তার একটা শ্রেণী বা পুঁজিপতি, এবং যাদের হাতে থাকে সে হচ্ছে নিয়ন্ত্রণে থাকে না, তারা হচ্ছে অন্য শ্রেণী। ঠিক আছে, মানে যাদের হাতে থাকে তারা একটা আলাদা শ্রেণীতে থাকে, আর যাদের নিয়ন্ত্রণে থাকে না তারা কিন্তু একটা আলাদা শ্রেণীতে থাকে। যেরকম আমরা বলতে পারি একটা কোম্পানি রয়েছে হেড, তার আন্ডারে যে বিভিন্ন যারা করছে নিচে, তার নিচে যারা যারা করছে, ঠিক আছে, যে এরা কি বিভিন্ন ধরনের আলাদা আলাদা শ্রেণীতে কিন্তু বিভক্ত রয়েছে। সেই কথা এখানে বলা হয়েছে। যেমন সর্বহারা বা শ্রমিক, এই শ্রমিক শ্রেণীকে কেউ কেউ খাটিয়ে তারা ইনকাম করছে। এই যে সমাজের যে বিভাজন, এই বিভাজনটাকে কিন্তু মার্ক্সীয় সংজ্ঞা অনুযায়ী কিন্তু বর্ণনা করা হয়েছে। তো আজকে এই যে সামাজিক শ্রেণী যে রয়েছে এটা নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখছি। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।